প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভাই, সবকিছু ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ঠিক আছে ওয়ালাইকুম স্যার। আসসালাম। আমি নোটিশ দিয়ে দিলাম যে 25 জুলাই পরীক্ষা হচ্ছে না, লিখিত পরীক্ষা। দেখেন আজকে জি। উপস্থিতি কম, মানে অনেকেই ঘুমাই গেছে, রিল্যাক্স মোডে চলে গেছে। আচ্ছা। আর মানে যতক্ষণ না চাপে পড়ছি ততক্ষণ আমরা পড়ি না, আমাদের স্বভাব হয়ে গেছে এরকম। তো আপনারা যারা লাইসেন্স আসলে পেতে চান, এই লাইসেন্স পাওয়াটা কিন্তু খুব সহজভাবে নেবেন না। হ্যাঁ, সময় দেবেন নিয়মিত। কারণ এই পেশায় আসার পরে আপনাকে এত পরিশ্রম করতে হবে, চিন্তা করতে পারবেন না। কোটের পোশাক একটু আগে চেঞ্জ করলাম আমি। হ্যাঁ, আচ্ছা। সকালে বের হয়ে গেছি, কোটের পোশাক একটু আগে চেঞ্জ করলাম, করে এই পোশাক পরে। তবে হ্যাঁ, একটু সময় বেশি পেয়েছিলাম, আমি রাতের খাবারটাও খেয়ে ফেলতে পেরেছি। তো এই অবস্থা, কালকে আবার সকালে দৌড়াতে হবে। হ্যাঁ, কোনোদিন চাপ বেশি থাকে, কোনোদিন চাপ কম থাকে। তবে চাপ বেশির অর্থ কি? এই পেশায় যত চাপ তত আয়, তাই না? জি জি, তা বটে। তো যেখানে মানি আছে সেখানে অটোমেটিক মোটিভেশন চলে আসবে, এমনি পরিশ্রম করতে পারবেন। ঠিক আছে। আর ইয়ং বয়সে জি স্যার। পরিশ্রম করব না কখন করব, তাই না? এখনই তো পরিশ্রম করতে হবে। আর যখন আমার আন্ডারে অনেক জুনিয়র হয়ে যাবে তখন পরিশ্রম করব না, জাস্ট একটু ছোট ছোট বিষয়গুলো দেখিয়ে দিব, সেখানে ওকালতি হয়ে যাবে। তো এখন পরিশ্রম করতে হবে, এখন শিখতে হবে। আচ্ছা, আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। আজকে সমস্যা সমাধান, প্রবলেমেটিক প্রশ্ন, সমস্যামূলক প্রশ্ন, ফ্যাক্ট বেসড কোশ্চেন, ঘটনামূলক প্রশ্ন, যাই বলি না কেন, একটা সিচুয়েশন তুলে দেওয়া হবে। এই সিচুয়েশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে যে এই সিচুয়েশনে কি পদক্ষেপ হতে পারে, বা পেনাল কোড হলে কোন অপরাধ হয়েছে, এর সাজা কি হতে পারে, বা সিআরপিসিতে হলে কোন কোন ধারায় চার্জ গঠন করা হবে, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ কোন আইন থেকে প্রশ্ন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে প্রশ্নের ধরন কিছুটা পরিবর্তন হয়। কিন্তু এটাকে আমরা সমস্যামূলক প্রশ্ন কেন বলছি? কারণ সমস্যার সমাধান করতে হয়। তো সমস্যার সমাধান করেই আমি আজকে দিব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। লিখিত পরীক্ষায় পাশের ক্ষেত্রে ঘটনা অথবা সমস্যামূলক প্রশ্নের ভূমিকা সর্বাধিক। কারণ আপনি যদি সমস্যামূলক প্রশ্নের উত্তর করতে পারেন তার মানে আপনি ভালো প্রস্তুতি হয়েছে আপনার। এই আচ্ছা। প্যাটার্নের প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে গণিতের মতো শতভাগ নম্বর পাওয়া সম্ভব। তাহলে 5 নম্বরের সমস্যামূলক প্রশ্ন আসলে আমার পদ্ধতিগুলোতে যদি উত্তর দিতে পারেন, 5-এ 5 পেয়ে যাচ্ছেন। তাহলে পাশের ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা পালন করছে না? জি জি, অবশ্যই সলিড মার্কের। হ্যাঁ, অপরদিকে প্রশ্নের উত্তরে মূল বক্তব্য ভুল বা বিপরীত হলে নম্বর শূন্য। এখন এখানে বললো যে এটা কি অপরাধ, এখন অপরাধ হবে চুরি, আপনি লিখে দিলেন হচ্ছে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। তাহলে কি হবে? আপনার নম্বর হয়ে যাবে 0। তার মানে আপনি অপরাধটা একেবারেই ভুল লিখে ফেললেন, তাহলে তো 0 আসবে। অঙ্কের যেমন উত্তর না মিললে অঙ্কতে 0 দেয়, তেমনি জি আপনার প্রবলেমেটিক প্রশ্নের প্রবলেম যদি আপনি ভিন্ন সাজেস্ট করেন, ভিন্ন সমাধান করেন, তাহলে কিন্তু 0। তার মানে রিস্কও আছে। আপনারা আমার কাছে যারা মূল ব্যাচে, কমপ্লিট ব্যাচে যারা ছিলেন, পরীক্ষা দিয়েছেন, অনেকেই কিন্তু 5-এ 5 পেয়েছেন, 5-এ 4, 4.5 পেয়েছেন। আবার কোনো কোনো প্রশ্নে 0 পেয়েছেন, পাননি? জি। সুতরাং ঘটনা সমস্যামূলক প্রশ্নের প্রস্তুতি ও পরীক্ষার খাতায় খাতার উত্তরে খাতায় উত্তরে সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিতে হবে। তার মানে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করার সময় বেশি সতর্ক হয়ে উত্তর দিতে হবে। সঠিকভাবে সমস্যার সমাধানের নিমিত্তে নিমিত্তে মানে উদ্দেশ্যে লিখিত পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় 2টি কার্যকরী কৌশল এই অংশে আলোচনা করা হলো। বাজারের কোনো গাইডে এইভাবে শেখায় না, আমি যেভাবে আপনাদেরকে শেখাচ্ছি, যেটা এইভাবে আছে আমার নোটে একমাত্র আছে এবং আমার ইউটিউব ভিডিওতে পাবেন। কৌশল একে জি হচ্ছে স্যার। প্রশ্ন ব্রেকডাউন। আপনাকে প্রশ্ন আগে ভেঙ্গে বুঝতে হবে, যেটা আমি ইংরেজিতে এক কথায় বলছি কোশ্চেন ব্রেকডাউন, বা প্রশ্ন ব্রেকডাউন। ব্রেকডাউন করা, ভেঙে ফেলা। ভেঙে ভেঙে বুঝতে হবে কি চাচ্ছে, কি তথ্য আছে এবং কি উত্তর দিতে হবে। মনে মনে আগে ভেবে নিতে হবে যে এইটা এরকম হবে,
এই উত্তর হবে, আগে ভেবে মাথার মধ্যে আগে উত্তরটাকে সাজিয়ে নিয়ে তারপরে লিখতে শুরু করতে হবে। আর দ্বিতীয় পদ্ধতি হতো সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি। আপনি কোন পদ্ধতিতে লিখবেন, এক একটা প্রশ্ন এক একটা পদ্ধতি দাবি করে। মানে কিছু প্রশ্ন আছে আপনি চাইলে প্রপার ওয়েতে লিখতে পারবেন না। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে কিছু অ্যাডাপটিভ ওয়েতে লিখতে হবে। অর্থাৎ প্রশ্নের নম্বর যদি কম হয় আপনি ছোট করে লিখলেন, নম্বর যদি 5 বা 6 হয় তাহলে একটু বড় করে লিখতে হবে। এখন কেউ যদি বলেন আমার হাতের লেখা স্লো, কি করব, আপনি ছোট করে লিখবেন। সেক্ষেত্রে তো আপনাকে 100-র মধ্যে 50-এ পাস, আপনাকে টার্গেট করতে হবে 60 থেকে 65 পেতে হবে। তাহলে আপনার ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনাকে তো আর 80-90 এ প্লাস পেতে হচ্ছে না, পাস করলেই জি হলো। জি জি স্যার। এ প্লাস হলে যে তাদেরকে নম্বর প্রকাশ করে তা না, আপনার পাস হলেই হলো। 100-র মধ্যে 50 পেলেই পাস। আমাদের টার্গেট থাকবে 65। কৌশল 1, প্রশ্ন ব্রেকডাউন। তাহলে দুইটা কৌশলের 1 নম্বর কৌশল আমরা দেখে নিই। প্রশ্ন কিভাবে ব্রেকডাউন করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্ন যদি আপনি ব্রেকডাউন করতে না পারেন তাহলে উত্তরে যেতে পারবেন না। তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে প্রশ্ন ব্রেকডাউন করা শিখতে হবে। কিভাবে? সমস্যা বা ঘটনামূলক প্রশ্নের উত্তর শুরু করার আগে মনোযোগ ও সতর্কতার সাথে একাধিকবার প্রশ্নটি পড়তে হবে। আপনি একবার পড়লেন মাথায় ঢুকলো না, আরেকবার পড়েন ঢুকলো না, 3বার পড়েন ঢুকলো না, ঠিক আছে? 2-3বার পড়ার পর যদি মাথায় না ঢোকে তার মানে এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না এই মুহূর্তে। তখন আপনি কি করবেন, অন্য প্রশ্নে চলে গেলেন এবং একটা দাগ দিয়ে রাখলেন, মানে এটা আমি সেকেন্ড ট্রাইয়ে যদি আমার সময় বাঁচে শেষের দিকে উত্তর করব, লাস্ট আওয়ারে গিয়ে, ঠিক আছে, জি রিভিশনের সময়। কারণ ওখানে যদি আপনি আটকে থাকেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তাহলে আপনার এক প্রশ্নে তো খেয়ে নিবে সময়। জি টাইম জি। ম্যানেজমেন্ট খুবই জরুরি। এমসিকিউ এর থেকেও রিটেনে টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি জরুরি। সালাউদ্দিন ভাই বলেন। স্যার বলছিলাম যে একটা প্রশ্নে 1 নম্বর অংশে ক এবং খ অংশ। এখন ক নম্বর প্রশ্ন আনসার করে ফেললাম, এখন খ নম্বর প্রশ্ন আনসার করতে গিয়ে প্রবলেম পেলাম। এখন প্রবলেমটা আমি বুঝতেছি না যে আমি পরবর্তীতে কি আবার শেষে দিকে একের খ দিয়ে আনসার করতে পারবো? অবশ্যই করতে পারবেন, ডেফিনেটলি করা যাবে, আমি নিজেও করেছি। আপনার কোনো সিরিয়াল মেনটেন করার দরকার নেই। আপনি 3-এর ক লিখলেন, লেখার পর খ লিখতে পারছেন না, আপনি পরে লেখেন। অথবা আপনি 2-এর খ আগে করেন, 2-এর খ আগে করেন, ক আপনি পরে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নের এতে সাথে কোনো না, এখানে কোনো সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই, আপনি র্যান্ডমই করেন। আমি প্রথমে 13 নম্বর প্রশ্নের উত্তর লিখেছিলাম আমি নিজে। মানে স্যার আমি বলছিলাম যে 1 নং যে কোশ্চেনটা স্যার, এখানে যে আপনার দুইটা প্রশ্ন অংশ। আমি বুঝেছি, একের ক খ আছে তো, একের খ আগে লেখেন, লিখে একের ক ওখানে লেখার দরকার নাই। আপনি 4-5টা প্রশ্নের উত্তর লেখার পরে একের ক পরে লেখেন, নো প্রবলেম। জি স্যার। আমি নিজে বুঝতে পারলাম সর্বশেষ স্যার। প্রশ্ন যেটা, সর্বশেষ প্রশ্ন ছিল 13-র খ, আমি নিজে 13 খ প্রথমে লিখছি, 13 খ প্রথমে লিখছি, ঠিক আছে, একেবারে শেষ থেকে শুরু করা। 13 খ লেখার পরে মানে তারপরে বার আমি, কাউন্সিল থেকে প্রশ্ন শুরু করেছেন? হ্যাঁ, বার কাউন্সিলের আই মিন মানে ওটা ড্রাফটিং আসছিল, সচিব বরাবর আচ্ছা, অ্যাডভোকেটের অসদাচরণের বিরুদ্ধে। ওই মানে ওই দরখাস্ত তো আমার মুখস্থ, ওটা মানে আগে ওই মুড়ির লিখেছিলাম, মতো করে ফেললেন। জি 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 ঠিক আছে। তো আমাকে প্রথমে কি লিখতে হবে, এত না, 13-র খ নং প্রশ্নের উত্তর লিখলাম কোন কোন জায়গায়, ফ্রন্ট যে পাতা তার নিচেই তো ওই যে ছোট্ট জায়গা থাকে না, অর্ধেকের কম, জি জি এখান জি থেকে লেখা শুরু জি করুন, স্যার। ওখান থেকে লেখা শুরু করলাম। 13 নং প্রশ্নের উত্তর লেখার পর যে এই যে প্রবলেমেটিক প্রশ্ন একটু জুড়ে দেওয়া আছে, জুড়ে দেওয়া দাগ থাক আর না থাক, আমি তো আর ওখানে শুরু করতে পারছি না যে বরাবর সচিব মহোদয়। তাহলে আমাকে কি করতে হবে যে এই এই ঘটনার মাধ্যমে উক্ত অ্যাডভোকেট বা অ্যাডভোকেট এম কি করেছেন, অধ্যায় অসদস্য। এত এত অনুসারে জি স্যার। অসদাচরণ করেছেন কারণ এই কাজ করেছেন, এতটুকু এত লেখার পর অধ্যায় এত বিধিমত স্যার। তখন আমি লিখলাম যে নিম্নে আহ, উক্ত অ্যাডভোকেটের বিরুদ্ধে মানে মুসলবিবাদ, মোসাবেদা করা হলো। হ্যাঁ, করা হলো বা এইভাবে। তখন পরের পৃষ্ঠায় চলে গেলাম আমি, যে ফ্রেশ পৃষ্ঠায় দরখাস্ত শুরু করে দিলাম। তাহলে ফ্রেশ দরখাস্ত, পেজে বরাবর থেকে শুরু। হ্যাঁ, তখন ফ্রেশ পৃষ্ঠা বরাবর দিয়ে শুরু করলাম। স্মার্ট জি একটা আমার শুরু সূচনা হয়ে গেল। 1 নম্বর প্রশ্ন উত্তর খুব চমৎকার হলো। মানে 1 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে মন জয় করে নিতে হবে পরীক্ষকের, যেটা সবচেয়ে ভালো পড়েন সেটাই লিখবেন, একের কয় লিখতে হবে তা না, ঠিক আছে। জি স্যার, ভালো হয়েছে স্যার। জি স্যার। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য হ্যাঁ, ধন্যবাদ।
ঠিক আছে সালাউদ্দিন ভাই, ধন্যবাদ, সবার শেখা হলো। প্রশ্নের হ্যাঁ 2 বা স্যার, ততোধিক তাহলে অংশ তাহলে থাকতে। বলতে স্যার, তাহলে দেখা যায় যে আমি প্রথম একের ক আনসার করার পরে পরে প্রবলেমটা আমি ধরতে পারতেছি না, এটা আমি শেষে আনসার করতে পারবো। হুম হুম, ঠিক আছে। প্রশ্নের 2 বা ততোধিক অংশ থাকবে। আমরা তো প্রথম দিকে দেখেছি নোটের বা ক্লাসের প্রথম দিকে যে একের ক খ এভাবেই তো আসছে, তাই না? আর যদি জি ওই যে ইলাহি, মানে ওই এলাহি কাণ্ড যদি হয়ে না যায় প্রশ্নে, তার মানে একেবারে আমূল পরিবর্তন না হয়, তাহলে ক খ এভাবে আসার কথা, অথবা ক এর মধ্যে সব জোড়ে দিতে পারে, অথবা ক এর মধ্যে একের ক, তার মধ্যে আবার নিচে কি দিতে পারে, 1 2 3 রোমান সংখ্যায় দিতে পারে। রোমান সংখ্যায় কখন দেয়? যখন পার্থক্য লিখতে দেয় বা টিকা লিখতে দেয়, তাই না? তো জি যেভাবে আসুক না কেন পারবেন আশা করি। আমার মডেল টেস্টে সেই ধরনের একাধিক স্টাইলে প্রশ্ন সাজিয়ে আপনাদের টেস্ট করা হবে, সমস্যা নেই। সেগুলো বোঝার চেষ্টা করতে হবে, হ্যাঁ, একাধিক অংশ বোঝার চেষ্টা করতে হবে। যেমন প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনা, তার মানে একটা প্রশ্নের মধ্যে 2টা ঘটনা থাকতে পারে। তো প্রথম ঘটনাটা অবশ্যই থাকবে, দ্বিতীয় ঘটনা যদি থাকে নাও থাকতে পারে। তাহলে ঘটনাগুলো আইডেন্টিফাই করতে হবে, প্রয়োজনে আন্ডারলাইন করতে হবে কি ওয়ার্ডগুলো, যে ওয়ার্ড দ্বারা বোঝা যাচ্ছে এটা কি। তারপরে প্রথম জিজ্ঞাসা, তার মানে কি চাচ্ছে, বিচার্য বিষয়। তারপরে দ্বিতীয় জিজ্ঞাসা, এটা থাকতেও পারে না থাকতেও পারে। কিছু কিছু প্রশ্নে 2টা জিজ্ঞাসা থাকে না ভাই? জি জি স্যার। জি কি স্যার। অপরাধ হলো এবং এর শাস্তি কি, সর্বোচ্চ শাস্তি কি, এভাবে হতে বা পারে। জি প্রতিকার কি? বা প্রতিকার কি, উত্তরের সপক্ষে মতামত বা যুক্তি, ঠিক আছে, এটাও কিন্তু জি চাইতে পারে যে আপনার উত্তরের সপক্ষে মতামত বা যুক্তি প্রদর্শন করুন, তখন যুক্তি আপনাকে দিতে হতে পারে। আবার এর সাথে কি মুসাবিদা যুক্ত থাকতে পারে, যদি থাকে তার মানে প্রবলেমেটিক প্লাস ড্রাফটিং একসাথে আসতে পারে। অলরেডি আমরা গত ক্লাসগুলোতে দেখলাম যে মুসাবিদা বা ড্রাফটিং এর আগে প্রবলেমেটিক প্রশ্ন জুড়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে জি। আপনি প্রবলেমেটিক প্রশ্ন ধরে নিলেন কিন্তু দেখছেন সেখানে ড্রাফটিংও যুক্ত আছে। তো বুঝে, না, আমাদের প্রশ্ন তো ছিল স্যার, হ্যাঁ আমাদের প্রশ্ন আপনি যে ক্লাস টেস্ট হ্যাঁ, নিলেন আমি সেখানেও তো আমি ছিল ক্লাস স্যার। টেস্টে এরকম প্রশ্ন দিয়েছি। অতএব আমার স্টুডেন্টদের প্রবলেম হওয়ার কথা না, বিশেষ করে যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে ক্লাস করছেন। কারণ আমার ক্লাস টেস্টের প্রশ্নগুলো আমি ইউটিউবে তো দিই না। হ্যাঁ, ইউটিউবে আমার নোটের উত্তরগুলো থাকে, যারা আমার নোট ক্রয় করেন তারা উপকৃত হন, যারা নাও ক্রয় করেন তারাও ভিডিও ফ্রি ভাবে দেখতে পারেন। কিন্তু ক্লাস টেস্টের প্রশ্ন আমি রিভিল করি না, শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য কষ্ট করে তৈরি করি, তারাই পায়, এবং খুব মানসম্মত প্রশ্ন তৈরি করার চেষ্টা করি। এবার প্রশ্নের অংশগুলো প্রয়োজনে কলম দিয়ে আন্ডারলাইন করে আলাদা বা চিহ্নিত করতে হবে। কেন? কোনটা ঘটনা কোনটা বিচার্য বিষয় আলাদা আলাদা আপনি করে নিলেন কিওয়ার্ডগুলো। কোন আইনের কোন বিধানকে টার্গেট করে প্রশ্ন সেট করা হয়েছে তা ধরতে পারতে হবে। যদি ধরতে না পারেন এটা কোন আইন, তো ধরতে পারবেন, ঠিক আছে। কারণ 4 নম্বরে কি থাকবে, সিআরপিসি থাকবে। 3 নম্বরে কি থাকবে, এসআর অ্যাক্ট থাকবে, ধরা যাবে যদি আপনার স্ট্রাকচার মুখস্থ থাকে। আর পড়লে বোঝা যাবে এটা কি। তবে সিপিসি তে আসলো না সিআরপিসি তে আসলো, সরি, পেনাল কোড থেকে আসলো না ফৌজদারি কার্যবিধিতে আসলো আসলো, এটা আপনার কনফিউশন হতে পারে। কারণ পেনাল কোডের একটা ঘটনা তুলে দিল, কিন্তু এটা আবার বলবে যে চার্জ গঠিত হবে কত ধারায়। তার মানে পুরো জি জি পেনাল কোডেরই গল্প, কিন্তু প্রশ্ন হচ্ছে সিআরপিসির। বুঝতে পারলেন আমার কথা? জি জি স্যার। লেখা শুরুর আগেই কিভাবে উত্তর করবেন তা মনে মনে পরিকল্পনা করে নিতে হবে। যদি না করেন লিখতে গিয়ে আপনার ভুল হবে, তখন কেটে দিয়ে সময় নষ্ট হবে, খাতার যে সৌন্দর্য সেটা নষ্ট হবে। কেউ যদি কাটাকাটি করে খাতার সৌন্দর্য নষ্ট হবে। আচ্ছা, একটা মজার ঘটনা বলি। 2022 সালে কুষ্টিয়ার এক ভাই খুব আমার কাছের মানুষ ছিলেন। উনি রিটার্ন ব্যাচের স্টুডেন্ট এবং খুবই অ্যাক্টিভ, ক্লাসে নিয়মিত থাকতেন, আমার ইউটিউব ভিডিও নিয়মিত লাইক করতেন, কমেন্ট করতেন, শেয়ার করতেন, এবং খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, আমার পছন্দের প্রথম ব্যাচের স্টুডেন্ট। কিন্তু উনি রিটেনে ফেল করলেন। রিটেনে ফেল করার কারণ কি? এক কোনটা এই কোনটা? রিটেনে ফেল করার কারণ হচ্ছে ওনার এক বন্ধু বলেছে, যারা আগে হয়তো অ্যাডভোকেট হয়েছে, বুদ্ধি আচ্ছা। শিখিয়ে দিয়েছে যে প্রথম প্রশ্নটা লেখার পর তুমি কেটে দিবা। কেন? কারণ বার কাউন্সিলের লিখিত খাতা চুরি হয়। তোমার লেখা হাতে লেখা সুন্দর, তুমি যদি প্রথম প্রশ্নের উত্তরটা ভালো লিখো তাহলে এই খাতাটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। তার মানে
গাছে যদি একটা ভালো ফল ধরে থাকে তাহলে চোরের দৃষ্টি যাবে, তাই না? জি জি তো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুমি ওই উনি সেটাই প্রথম করছে। প্রথম উত্তরটা কেটে দিবা, তাহলে কি তোমার খাতা চুরি হবে না। এই এই বুদ্ধি শিখে উনি প্রথম প্রশ্নের উত্তরটা কেটে দিয়েছেন। কেটে দেওয়ার পরে হায় হায়। 100 নম্বরের উত্তর করেছেন ঠিকই, কিন্তু ওই যে প্রথমে ওর খাতার সৌন্দর্য নষ্ট করলেন। খাতা ওনার দেখা যাচ্ছে যে নম্বর কমে যে ফেল করেছেন। পরের বার আমাকে বললো, স্যার এই ঘটনা ঘটাইছে আমি, বন্ধুর কথা শুনে। তাই আমি বললাম, আমি কি কখনো বলেছি আপনাদের এই কাজ করতে? তে না, এই কাজ করা যাবে না। চিলে বললো, মানে চিলে কান নিয়ে গেছে, আপনি চিলের পিছনে ছুটবেন না আগে কান চেক করবেন? তার না মানে না এই, কানে। হ্যাঁ, গুজবে কান দেওয়া যাবে না, এই ধরনের কথায় কান দেওয়া যাবে না। আপনার পরিশ্রম ঠিকভাবে করে যেতে হবে, আপনার ভাগ্যে থাকলে হবে। আর যদি ভাগ্যে না থাক, পরের বার হবে বা তার পরের বার হবে। আর আপনার ভাগ্যে যদি লাইসেন্স নাই থাকে, আপনি 10 বার দিলেও হবে না, তাই না? যদি ভাগ্যে বিশ্বাস করেন। জি স্যার। তো তারপরে একটু বকে দিলাম, বকে দেওয়ার পরে পরের বছর পরীক্ষা দিল, পরের বছর লাইসেন্স হয়ে গেছে, এখন অ্যাডভোকেট। তাহলে একটা বছর ওনার যাক, নষ্ট হয়ে গেল জাস্ট এই অপবুদ্ধির কারণে। ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথম প্রশ্নটা সবচেয়ে চমৎকারটা আপনাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? জি প্রশ্ন পড়ে বুঝা, অংশ আলাদা করা, আইনের বিধান যেমন ধারা, অনুচ্ছেদ বা আদেশ, বিধি ইত্যাদি ধরতে পারা ও লিখার পরিকল্পনা করা, সবকিছু গভীর মনোযোগ ও সতর্কতার সাথে করতে হবে। এই সময় ডানে বামে কেউ ডাকলে মনোযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, মানে অন্যদিকে ঘাড় ঘোরানো যাবে না, কারো কথায় কান দেওয়া যাবে না, একেবারে শতভাগ মনোযোগ আপনার লেখার মধ্যে দিতে হবে। আশপাশে কি চলছে, হ্যাঁ, সেগুলোতে জি কানে দেওয়া যাবে না। নিজ মনে জাস্ট প্রশ্ন আর আপনার খাতা, এখানেই আপনার নজর থাকতে হবে। উক্তরূপে প্রশ্ন ব্রেকডাউন করার জন্য প্রশ্নভেদে সময় দিতে হবে 2 থেকে 4 মিনিট। ছোট প্রশ্ন হলে 2 মিনিটে ব্রেকডাউন হয়ে যাবে, বড় প্রশ্ন হলে 4 মিনিট। অতঃপর একটি উপযুক্ত পদ্ধতি অনুসরণ করে লেখা শুরু করবেন। 4 মিনিটে যদি ব্রেকডাউন করতে না পারেন কি করবেন, তাই না? জি সর্বোচ্চ 4 মিনিটের মধ্যে কোনো সমস্যামূলক প্রশ্ন ব্রেকডাউন করতে না পারলে উক্ত প্রশ্নের জন্য সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের দিকে অগ্রসর হতে হবে। 4 মিনিট কিন্তু অনেক সময়। 4 মিনিটে ব্রেকডাউন করতে পারছেন না, আপনাকে কি করতে হবে? আর সময় নষ্ট করা যাবে না, দাগ দিয়ে এটা ওটা পরবর্তীতে স্কিপ চেষ্টা করতে করব। হবে। তার মানে এটা জি আপনার কাছে অপরিচিত কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, পরে দেখব, আগে অন্যগুলো লিখে নিই। কারণ পরীক্ষার শুরুতে আপনার মানসিক একটা চাপ থাকে, একটা তাড়া থাকে যে আমাকে শেষ করতে হবে। কিন্তু যখন আপনি প্রায় অলমোস্ট শেষ করে ফেলেছেন, আর আধা ঘন্টার সময় আছে, অলমোস্ট সব লেখা হয়ে গেছে, এখন কোন লেখাগুলো আপনার বাতিল আছে, যেগুলো আপনি স্কিপ করে গেছেন, বাদ দিয়ে গেছেন, সেগুলো সার্চ করেন। কারণ সেগুলোর যদি উত্তর করতে শুরু করেন সেগুলো বোনাস। পারলে পারলেন, না পারলে সমস্যা নাই, কারণ আপনার পরীক্ষা হয়ে গেছে, আপনার মন শান্ত হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে, এবার আপনি লিখতে পারবেন। কথা ঠিক? জি জি স্যার। আর প্রথমে মানসিক চাপ থাকে, আমাকে শেষ করতে হবে, এই চাপই আপনাকে মনোযোগ দিতে বাধা সৃষ্টি করে। সমস্যা করে স্যার এবং হ্যাঁ, তাড়া করে স্যার। হ্যাঁ, এই মনোযোগ আপনাকে বাধা সৃষ্টি করে, মনোযোগে, এই টাইম ম্যানেজমেন্টে। জি তাই জি যখন জি আপনি স্যার জি। শেষের দিকে দেখবেন রিল্যাক্স হয়ে যাচ্ছেন। আমি 3 ঘন্টা 20 মিনিটে পরীক্ষা আমার শেষ হয়ে গেছিল, হ্যাঁ, এই পদ্ধতি ফলো করে, এবং খুব ছোট করে লিখেছি। অন্যান্য প্রশ্নের উত্তর লেখা শেষে রিভিশনের পর পর্যাপ্ত সময় থাকলে আবার উক্ত প্রশ্ন ব্রেকডাউন করতে চেষ্টা করেন। যদি ব্রেকডাউন করতে পারেন করলেন, না পারলেও বানিয়ে কিছু লিখে আসেন। যদি আচ্ছা। সঠিক হয় কিছু নম্বর পেলেন, আর না হলে জিরো পেলেও সমস্যা নেই, কারণ শেষে যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে সময় ছিল, শেষে একটু চেষ্টা করেছে আর কি। চেষ্টার জন্য এমনি 2-1 নম্বর দিতেও পারে, তাই না? জি স্যার। ভুল হলেও, ভুল হলেও দিবে, কারণ প্রথম দিকে যদি আপনার পারফরমেন্স ভালো হয়, শেষের দিকে পারফরমেন্স খারাপ হলেও সমস্যা নাই। তো আমরা একটা প্রবাদ প্রবচন শুনেছি যে শেষ ভালো যার সব ভালো তার। এই লিখিত পরীক্ষার খাতায় এটা করা যাবে না। প্রথম ভালো যার শেষ ভালো তার, এটা উল্টো হবে। আচ্ছা আচ্ছা। প্রথমে আপনাকে ভালো ঠিক করতে হবে, আছে। প্রথমে ভালো করলেই শেষের দিকে খারাপ হলেও সেটার নম্বর ভালো দিবে। প্রথমে একটু সুন্দর করে লিখলেন, হাতের লেখাটা একটু চমৎকার করলেন, শেষের দিকে টেনে গেলেন, হাতের লেখা বোঝা যাক আর না যাক, শেষের দিকে জাস্ট ওই যে টাচ করে আসা বলে, যে 100 নম্বর টাচ করে আসতে হবে, কোনো কিছু বাদ দেওয়া জি জি যাবে না, জি তো শেষের দিকে জাস্ট টেনে জি। আসতে হবে। জাস্ট আইনের নাম এবং ধারা স্পষ্ট রেখে
মূল কথা ঠিক রেখে জাস্ট টেনে দিয়ে আসবেন, শেষে পড়া যাক আর না যাক। ঠিক আছে, এগুলো শেখাবো আমি আরো পরীক্ষায় গিয়ে আসলে, মডেল টেস্টের উত্তর আচ্ছা দেওয়ার সময়। এরপর আমরা দেখব কৌশল 2, সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি। প্রশ্ন ব্রেকডাউন শিখলেন, মনে মনে ভাবলেন এই জায়গায় থেকে প্রশ্ন আসছে, এই ধারা, এই উত্তর, এবার কিভাবে আমি লিখব। তাহলে ঘটনা বা সমস্যামূলক প্রশ্নের উত্তর বিভিন্ন উপায়ে করা যেতে পারে। উপযুক্ত পদ্ধতি নির্বাচনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, যেমন প্রশ্নের ধরন, তারপর বরাদ্দকৃত নম্বরে প্রশ্নে 5 নম্বর দিয়েছে না 2 নম্বর দিয়েছে না 2.5 নম্বর দিয়েছে, আপনাকে বুঝতে হবে। নম্বর কম, কম লিখবো, নম্বর বেশি, একটু বেশি লিখবো। পরীক্ষার্থীদের হাতের লেখার গতি, আপনার হাতের লেখার গতি যদি বেশি হয়, নম্বর কম থাকলে আপনি বেশি লিখতে পারবেন, তাই নাকি? জি জি কতটা সময় অবশিষ্ট আছে, এখন যে প্রশ্নটা আপনি লিখতে চলেছেন, এখন কোন পর্যায়ে লিখছেন, প্রথম 1 ঘন্টার মধ্যে লিখছেন না শেষের দিকে লিখছেন, আপনার হাতে আর কতটুকু সময় আছে, আর কয়টা প্রশ্ন লিখতে হবে, এই প্রশ্নের জন্য কতটুকু সময় বরাদ্দ দিতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট আপনাকে ডিসিশন নিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, আর কতটি আচ্ছা প্রশ্নের উত্তর লেখা বাকি আছে ইত্যাদি বিষয় চিন্তা করে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, এগুলো যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, অটোমেটিক এই দক্ষতা আপনার মাথার মধ্যে চলে আসবে, আলাদা করে আপনাকে চিন্তা করতে হবে না এগুলো। তার মানে অভ্যস্ত হয়ে গেলে আপনার অটোমেটিক সেগুলো চলে আসবে। আর যদি অভ্যস্ত না হন তাহলে স্যার কি পড়িয়েছিল, কি কি যেন করতে হবে, সব ভুলে যাবেন। ঠিক আছে। না আসলে নিয়মিত মডেল টেস্ট গুলো দিলে মনে হয় স্যার আমাদের হ্যাঁ, সমস্যা অনেকটা কেটে যাবে। হ্যাঁ, পরীক্ষা আপনাকে দিতে হবে, ক্লাস টেস্ট দেন, আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এই অভ্যাসই আপনাকে পাশ করাবে। উপরোক্ত ইনশাল্লাহ। বিষয় ও পরিস্থিতির উপর ভিত্তি করে সমস্যামূলক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি তাৎক্ষণিকভাবে ও বিচক্ষণতার সাথে নির্বাচন করতে হবে। এখন আমি নিচে 4 প্রকার পদ্ধতি শেখাবো, কোন প্রকার পদ্ধতি আপনাকে লিখতে হবে, এই প্রশ্নের জন্য কোন প্রকারের পদ্ধতি আপনি ফলো করবেন। এই যে উপরে 4টা যে বিষয়, 4টা বিষয় আপনাকে বলে দিবে। আপনার হাতে সময় আছে 2 মিনিট, শেষের মাত্র 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটে আমি কি প্রপার ওয়েতে লিখতে পারবেন? না কোনোভাবে স্যার হবে না। জাস্ট টাচ করে আসতে হবে, হ্যাস্টি ওয়েতে লিখতে হবে। আবার আপনার জি সময় আছে অঢেল, নম্বর 2 মিনিট, আপনি একটু ভালো করে লিখেন, কারণ আপনি অন্যান্যগুলো সব লিখে ফেলেছেন, তাই না? বা জি প্রথম দিকে আপনি লিখছেন, তো প্রথম দিকে হ্যাস্টি হইতে না লিখে একটু প্রপার হইতে লিখেন। কারণ কি করতে হবে, ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, মানে প্রথম ইমপ্রেশনটা ঠিক রাখতে হবে। আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তো প্রথমে খাতার দর্শনটা সুন্দর হতে হবে। আচ্ছা এটা রানী এলিজাবেথের কথা। হ্যাঁ, আচ্ছা স্যার। তার মানে বলা হয় যে একটা বইয়ের কাভার দেখে সেটাকে জাজ করা যাবে না। হ্যাঁ, তো আসলে এটার উল্টো হচ্ছে, কাভার দেখে মানুষ কিন্তু বইয়ের সৌন্দর্য দেখে, বইয়ের ভিতরে কি আছে পড়ার আগে কাভারের প্রতি একটা আকর্ষণ আসে, আসে না? জি স্যার, মলাট দেখেই তো অনেকে বই কেনে স্যার, শুধু মলাট দেখেই, প্রচ্ছদ দেখেই সেটাই। ভালো লাগে। এখন আমরা সিনেমা দেখি, সিনেমাতে আহ, দেখাচ্ছে নায়ক নায়িকার মধ্যে পরিচয় হওয়ার আগে এই যে চোখের দেখা, আগে দেখলেও দেখার পরেই তো আগ্রহ তৈরি হলো, তাই না? জি জি তার মানে দেখাটার মধ্যে কোনো এক না কোনো কানেকশন তো আছেই। এই অংশে আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের জন্য 4টি ভিন্ন ভিন্ন পদ্ধতি প্রস্তাব করা হলো। আপনি যেমন অবস্থা তেমন ব্যবস্থা গ্রহণ করে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন। আমরা পড়ছি আইন আদালত বা লিখিত ফাইনাল টাচ নোট, তবে এই পদ্ধতিগুলো আমার কমপ্লিট নোটেও দেওয়া আছে। জি 1 নম্বর প্রপার মেথড, মানে এইটা সবচেয়ে সঠিক এবং সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য, এটার বরাদ্দকৃত নম্বর যদি অ্যাটলিস্ট 5 থাকে তাহলে এই পদ্ধতি ব্যবহার করবেন। একটা প্রশ্ন আমি উত্তর করে দেখাচ্ছি। প্রশ্ন: এ এর মনিব কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য এ কে পাঠায়। তাহলে মনিবের নাম দেওয়া নাই, এ হচ্ছে ওই মনিবের কর্মচারী। তাহলে মনে করেন মনিব হচ্ছে এম, তাহলে এম এ কে দিল কিছু মাল, তাহলে মাল কি এ চুরি করে নিয়ে গেল না নিজে থেকে মনিব তাকে দিল বিশ্বাস করে? বিশ্বাস করে মনিব তাকে দিল। তাহলে একটা মানুষ আরেকটা মানুষকে মালামাল কেন দিবে, তার প্রতি বিশ্বাস আছে, কারণ সে আমার কর্মচারী, তাই না? জি জি এই যে ভিডিওতে যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন, দেখার পর আমার নোট অর্ডার করছেন বা আমার কোচিং অ্যাডমিশন নিচ্ছেন, আজকেও এমসিকিউ ব্যাচে কয়েকজন ভর্তি হয়েছে এবং গতকালকেও এই রিটেন ব্যাচে একজন ভর্তি হয়েছে প্যাকেজ ওয়ানে। তো তারা আমার জাস্ট ভিডিও দেখেই
সিদ্ধান্ত নিচ্ছেন আমার সাথে কথা না বলেই পেমেন্ট পাঠিয়ে দিচ্ছেন, আমার বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে দিচ্ছেন। কিসের জন্য? আমার প্রতি বিশ্বাস তৈরি হয়েছে, কারণ দেখছে যে আমার ইউটিউবে দীর্ঘদিন ধরে ভিডিও আছে, উপকারী ভিডিও। আবার অনেকেই আমার এমসিকিউ যে ব্যাচের ভিডিওগুলো দেখে পাশ করেছেন, তাই একটা কনফিডেন্স চলে আসছে যে এই স্যারের ভিডিও দেখে পাশ করলাম, রিটেন ট্রেনার কাছে ভর্তি হই। এরকম অনেকেই আছেন আপনারা। এই যে বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস করে টাকাটা দিলেন এবং বিশ্বাস রক্ষার্থে এখন ক্লাস নিচ্ছে আপনাদের। ঠিক আছে, এখন বিশ্বাস করে আপনি টাকা দিলেন, আমি যদি ক্লাস না নিই তাহলে তো বিশ্বাস ভঙ্গ হয়ে গেল, তাই না? জি জি এখন বিশ্বাস করে মনিব তার কর্মচারী এ কে কিছু মালপত্র দিল, মনে করেন যে কি করলো, 100 পিস ডিম দিল, যে ডিম বাজারে বিক্রয় করে নিয়ে আসো টাকা। এখন সে ডিম নিয়ে গেল, এ তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় নাই। 100 পিস ডিম বিক্রয় করে যে টাকাটা পেলো সে টাকাটা মনিবকে দিল না। বিশ্বাস করে ডিম দেওয়া হলো, ডিম বিক্রিও করলো, কিন্তু টাকা দিল না। এ কি কোনো অপরাধ করেছে? অবশ্যই অপরাধ করেছে। কিসের অপরাধ করেছে? বিশ্বাস ভঙ্গ করেছে, তাই না? বোঝাই তো যাচ্ছে। জি জি তাহলে এখানে দেখেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কি প্রশ্নবোধক চিহ্ন? কোনো অপরাধ করেছে? তাহলে এটা হচ্ছে জিজ্ঞাসা এক। 2 নম্বর হচ্ছে যদি অপরাধ করে থাকে এ এর কৃত অপরাধের নাম কি? এটা 2 নম্বর জিজ্ঞাসা। সর্বোচ্চ শাস্তি লিখুন। 3 নম্বর জিজ্ঞাসা। কয়টা জিজ্ঞাসা আছে এই প্রশ্নে? তিনটা। 3টা জিজ্ঞাসা, একটা অরেঞ্জ, একটা ইয়েলো, একটা পিঙ্ক। বোঝা গেল? তাহলে 5 নম্বরের জি জন্য আপনাকে প্রশ্ন ব্রেকডাউন করে এই বিষয়গুলো আপনাকে বুঝে নিতে হবে। তথ্য হচ্ছে 2 লাইনের। মাল দিল, টাকা দিল না, বিক্রি করে কোনো অপরাধ করলো কিনা, তাহলে অপরাধের নাম বলতে হবে। ঠিক আছে, জি। আর তাহলে আমি শাস্তির যদি লেখা। কোনো অপরাধ করেছে কিনা, এখানে হ্যাঁ না বললেও হবে, জাস্ট অপরাধের নাম দিলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, নূর মোহাম্মদ ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা কি, স্যার এই যে 405 ধারায় উত্তর হয়েছে স্যার, এখানে কি স্যার 407 ধারা কি নেওয়া যায় তো বাহক বা রক্ষক হিসাবে? দেখতে স্যার পাচ্ছেন? শুনতেছেন স্যার? আমি শুনেছি আপনাকে অলরেডি, আপনি অ্যাডভান্স প্রশ্ন করেছেন তো। আপনি মানে ওই যে ক্লাস 9-এ থাকতে ক্লাস 10-এর প্রশ্ন করে ফেলেছেন। আমি উপরে আছি, আপনি নিচে, নিচে তো আসবো আমি। জি স্যার। এখানে দেখেন আপনার প্রশ্নের উত্তর আছে, আসছে, আপনি লাইনে থাকেন, আসছে। জি স্যার। ঠিক আছে, আপনি লাইনে থাকেন। তাহলে ঘটনা আপনার কোথায় পাবো? এই যে গ্রিন হাইলাইটেড করেছে এগুলো তো ঘটনা, তাহলে ঘটনা দিয়ে দিলাম। ঠিক আছে, জি ঘটনা আমরা গ্রিন হাইলাইটেড যেটা আছে ঘটনা দিয়ে দিলাম। তাহলে সেন্টেন্স এক, সেন্টেন্স দুই। ঠিক আছে, মাল দিলাম, টাকা জি দিল না, ঘটনা শেষ। এবার বিচার্য বিষয়। বিচার্য বিষয় আমরা কি দেবো? ইওলো দিলাম। বিচার্য বিষয়ে এ কি কোনো অপরাধ করেছে? যদি অপরাধ করে থাকে এর কৃত অপরাধের নাম ও সর্বোচ্চ শাস্তি কি? আমরা পয়েন্ট আউট না করে একবারে দিয়ে দিলাম। ঠিক আছে, মানে পুরো প্রশ্ন আমরা কপি করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা নিজের ভাষাতেও দিতে পারেন, কিন্তু দরকার নেই, এইভাবে দিলেও সমস্যা নাই। এরপর আমরা কি করব? প্রাসঙ্গিক আইন দিয়ে দিব। ঠিক আছে, জি প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইনে এই যে আপনি যে উত্তর করবেন, এটা তো ল পড়ছেন, সাহিত্য না যে আপনি বানিয়ে লিখবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আইনের মাধ্যমে উত্তর দিতে হবে। কোন আইনের? দ্য পেনাল কোড 1860 এর 405 ধারায়। যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবেন তারা ইংলিশে এইভাবে আইনের নাম লিখবেন, এর দিয়ে এই যে ধারা বাংলায় লিখবেন। ঠিক আছে, এবং আইনের আচ্ছা। নাম এবং এই ধারা আন্ডারলাইন করার দরকার নাই। আমি কি আন্ডারলাইন করেছি? না স্যার। কামরুজ্জামান ভাই, যেহেতু আমি আন্ডারলাইন করিনি, আপনাদের আন্ডারলাইন করার দরকার নাই। আচ্ছা। ঠিক আছে, এমনি দেখা যাবে। জি জি স্যার। জি আইনের পাশে ধারা থাকবে, আন্ডারলাইন করতে যাওয়া মানে সেগুলো আরো খাতার সৌন্দর্য নষ্ট করা। আপনি জাস্ট এই যে প্রাসঙ্গিক আইন, এইখানে আন্ডারলাইন করতে পারেন যেখানে আমার আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, আচ্ছা। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর সংজ্ঞা দেওয়া হয়েছে অত্র ধারার বিধান মতে। কি বলা হয়েছে? যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝে নিয়ে তাহলে মালিকের কাছে বা মনিবের নিকট থেকে, মনিব মানে কি? মালিক। মালিকের কাছ থেকে এ মাল বুঝে নিল, মনে করেন ডিম বুঝে নিল, নেওয়ার পরে পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তাহলে এই মাল বিক্রয় করে তাকে দায়িত্ব দেওয়া ছিল টাকা নিয়ে আসা, কিন্তু সে টাকা দিল না।
তার মানে আমানতের খেয়ানত করলে, আমানতের খেয়ানত মানেই বিশ্বাসভঙ্গ, যেটা মুনাফিকের কাজ। তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। আমরা আগে আইনটা তুলে ধরলাম, এবার এই আইনের সাথে ঘটনার ম্যাচ করছে কিনা সেটাই তো আমাদের দেখতে হবে, তাই না? জি এটা কিন্তু আপনার প্রশ্ন ব্রেকডাউন করার সময় বুঝে গেছেন, বুঝে গেছেন বলে তো এভাবে সাজিয়ে লিখছেন, তাই না? জি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে মূলত আমানতের খেয়ানত করাকে বোঝায়। এটা মনে রাখার জন্য এই লাইনটা দিয়েছি, আমানতের খেয়ানত। আপনি এটা না দিলেও সমস্যা নেই, দিলে একটু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে দেখেন সিদ্ধান্ত। আলোচ্য ঘটনা ও পেনাল কোড এর 405 ধারা বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে এ তার মনিবের মালপত্র বিক্রয়ের জিম্মাদারি বুঝে নিয়ে বিক্রিত মালের টাকা মনিবকে বুঝিয়ে না দিয়ে তা আত্মসাতের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর অপরাধ করেছে। আচ্ছা, 405 ধারা কেন দিতে হবে? সংজ্ঞার সাথে ম্যাচ করছে কিনা। আপনাকে বলেনি কোন অপরাধ করেছে, অপরাধের জি নাম জানার জন্য অপরাধের সংজ্ঞাটা আপনার লাগবে। নূর মোহাম্মদ ভাই, বুঝতে পারলেন? জি স্যার। অপরাধের নাম আপনাকে যখন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ওই শব্দটা ব্যবহার করার জন্য আপনাকে 405 ধারা ব্যবহার করতে হবে, কারণ 405 ধারায় যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটার সাথে আমাদের ঘটনা ম্যাচ করে। ঠিক আছে, এরপরে পরবর্তী উত্তর। উক্ত অপরাধের জন্য 408 ধারার বিধান মতে 408 কোন 407, 407 কাদের জন্য? মনে করেন যে আপনি অনলাইনে কি করলেন, আমার নোট অর্ডার করলেন, আমি নোটটা কুরিয়ারে পাঠিয়ে দিলাম, কুরিয়ারে হোম ডেলিভারি দিতে গেল, হোম ডেলিভারি দিতে গিয়ে সে হারিয়ে ফেললো বা সে সেটা নিয়ে নিল। বা আপনি ফুড পান্ডাতে কি করলেন, একটা খাবার অর্ডার করলেন, তো ডেলিভারি ম্যান আপনার খাবারটা রাস্তাতে কি করে ফেললো, খেয়ে ফেললো। এটা কি হবে? 407। এটাই চাষে চলে যাবে স্যার, বাহক কর্তৃক। ওটা বাহক, কিন্তু এটা কি বাহক? আমার তো কর্মচারী, না আমার স্যার, তো বাহক না। তার মানে মনিব বাহকের সাথে পার্সোনাল কোনো কানেকশন থাকে না। আপনি না না স্যার, এই আজকে জায়গায় তাহলে আনসার, আমি এই ক্লিয়ার করি, জায়গাটাই আমি এই তিনটা। আমি ক্লিয়ার করি ভাই। আপনি আজকে অর্ডার করবেন ফুড পান্ডাতে বা অনলাইনে কোনো প্রোডাক্ট, একজন নিয়ে আসবে, কালকে আরেকটা প্রোডাক্ট অর্ডার করছেন, আরেকজন নিয়ে আসবে, তার মানে র্যান্ডম ব্যক্তি আপনাকে কি দিবে, ডেলিভারি দিবে। তার একই ব্যক্তি, জি কাকতালীয় ভাবে একই ব্যক্তি বারবার আসতে পারে যদি একই পেজ থেকে আপনি অর্ডার করেন, কিন্তু ভিন্ন ভিন্ন পেজ থেকে যদি অর্ডার করেন ভিন্ন ভিন্ন ব্যক্তি আসবে না? জি কেন আসবে? কারণ ওই ব্যক্তির সাথে আপনার কোনো কানেকশন নাই, জাস্ট সে পণ্যটা বহন করে নিয়ে আসছে, সেটাই হচ্ছে বহনকারী। ক্লিয়ার হলো? কিন্তু এখানে জি মনিব তো বহনকারী না, বহনকারী বটে কিন্তু সে কর্মচারী, এইটা প্রিভেল করবে। কর্মচারী যদি কোনো কিছু বহন করে সে বহনকারী থাকে না, সে কর্মচারী হিসেবে 408, ম্যানেজার, কর্মচারী। ক্লিয়ার হলো? চাকর। জি নূর মোহাম্মদ ভাই, বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নীলাপু বলেন। স্যার আমি যদি ধরেন এই যে আপনার 405 ধারাটার কথা বললেন, যদি ভুলে যাই স্যার, মনে না থাকে, মানে আপনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এটা আমি বুঝতে পারতেছি অ্যান্সারে, হুম বাট আমি ধরেন এই ধারাটা ভুলে গেলাম, আল্লাহ না করুক, তখন কি করবো স্যার? আপনি রিভিশনে গিয়ে মনে পড়লে দিয়ে দিবেন। যেমন রান্না করতে গিয়ে লবণ দিতে ভুলে গেছেন, পরে একটু লবণ জি মিশিয়ে স্যার। নিলেন, হয়ে গেল। তার মানে রিভিশনে গিয়ে মনে পড়লো। এখন আপনার জি। পরে আর লবণ, বাসাতেই লবণ নাই, কি করবেন? বাসাতে যদি করেন। লবণ না থাকে একটা প্রতিবেশীর থেকে লবণ নিয়ে আসবেন। এটার অর্থ কি? ও আচ্ছা, ঠিক এটার আছে অর্থ স্যার। আশপাশে থেকে যদি কারো থেকে বলে নেওয়া সম্ভব। ভাই, 13 নম্বর প্রশ্নের ক্ষয়ের কি ধারা হবে একটু বলে দাও ভাই। ঠিক আছে, যদি সম্ভব হয় একটু ধার করে নেওয়া, জি স্যার, তাহলে একটু হেল্প ঠিক নেবেন। আছে। জি নিয়ে স্যার, লবণ, থ্যাংক ইউ। লাস্টে লবণ মিশাবেন কখন? আপনি ধারা লেখার জন্য সামান্য ছোট্ট একটু জায়গা ফাঁকা রাখবেন, খুব বেশি না। বেশি ফাঁকা রাখলে পরে যদি সেখানে পূরণ করতে না পারেন, যিনি খাতা দেখবেন তার চোখে পড়বে যে এখানে ফাঁকা আছে, তার মানে সে লিখেনি ধারা। ঠিক আছে, তো ছোট্ট জায়গা একটু ফাঁকা রাখবেন, পরে যদি কারো থেকে ধার পান অথবা মনে পড়ে যায়, আপনি রিভিশনের সময় ওই ধারাটুকু লবণ মেশানোর মতো মিশিয়ে দিবেন যেন টেস্টটা ফিরে আসে, তাহলে আপনি পূর্ণ নম্বর পাবেন। আর যদি আপনি ধারা না লিখেন নম্বর একটু হলেও কাটা পড়বে, আমার কাছে তো কাটা পড়বে। আর যিনি খাতা দেখবেন তিনি যদি দ্রুত ফ্লোতে যদি পার হয়ে যায়, তবে যেই ধারা আপনার মনে থাকবে না সেই উত্তরগুলো শেষের দিকে দিবেন, আর যেগুলো মনে থাকবে সেগুলো সামনের দিকে দিবেন। বুঝতে পেরেছেন? তার মানে যেই প্রশ্নের উত্তরগুলো ভালো পারেন
ধারা সব মনে আছে স্পষ্টভাবে সেগুলো প্রথমে লিখবেন, আর যেগুলো মনে কম থাকবে সেগুলো শেষে লিখবেন। তবে প্রশ্নে ধারা না দিলে তো নম্বর কাটবেই। তাহলে এ এর সর্বোচ্চ শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম স্যার কারাদণ্ড। এলোমেলো করে ধরেন আমি লাস্ট 4 নাম্বার কোশ্চেনের আনসারটা পারি আমি, ওইটা কি প্রথমে লিখতে পারবো 4 নং কোশ্চেন আপনি কি অ্যান্সার বা? ক্লাসের শুরুতে ছিলেন না? এই না প্রশ্নের না, উত্তর আমি দিলাম। ফার্স্টের দিকে, সরি স্যার আমি ছিলাম না, না আচ্ছা, না। আপনি করেন স্যার। র্যান্ডমই ইচ্ছা মতো করেন। ঠিক আছে, মনে করেন হ্যাঁ একটা তরমুজ স্যার। কিনে নিয়ে আসছেন, তরমুজের জি আজকে খান, বাকি অর্ধেক 2 দিন পরে খান, ফ্রিজে রেখে, সমস্যা জি, নেই। তার মানে আপনি ঠিক আছে। 7 নম্বর প্রশ্নের উত্তর খ আগে লিখলেন, আর ক লিখলেন আবার আপনি দেখাচ্ছে 4-5টা প্রশ্ন লেখার পরে, তাতেও জি সমস্যা স্যার। নেই। একের ক খ যে আমাকে এই প্রথমেই লিখতে হবে বা মাঝে ক আর খ কাছাকাছি লিখতে হবে তা না, বা ক আগে ওকে লিখতে হবে তা না। খ আগে লিখেন, প করে লিখেন। বা আপনি 4-এর ক আগে লিখেছেন আর তারপরে লিখলেন 7-এর ক বা 7-এর খ, তারপরে আবার জি শেষের দিকে স্যার। 4-এর ক বা খ লিখছেন, কোনো জি সমস্যা স্যার। নেই। প্রশ্নের নম্বর এবং ক না খ লিখছেন এটা স্পষ্ট লিখবেন, তাহলেই হবে। র্যান্ডম যত যাবেন কোনো সমস্যা নেই, কারণ মাত্র 7টা প্রশ্নের উত্তর লিখতে হয়, 7 দুগুণে 14টা, তাতে খুব একটা সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে আবার আমরা ক্লাসে ফেরত আসছি। আচ্ছা, আমরা পড়ছিলাম সমস্যা সমাধান, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লেখার পদ্ধতিগুলো, তাই না? জি আচ্ছা, এরপরে আমরা আবার দ্বিতীয় প্রশ্ন পড়ি, মানে দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করে সেটার উত্তরও করব। 2 নম্বর যে মেথড বা পদ্ধতি, মডিফাইড মেথড, তার মানে প্রপার ওয়ের কিছুটা মডিফাইড ভার্সন এটা। প্রশ্ন ব্রেকডাউন করি। প্রশ্নে কি বলা হচ্ছে? জনাব ক একজন অ্যাডভোকেট। বোঝা যাচ্ছে যে এটা অসদাচরণ কিনা এই টাইপের প্রশ্ন হতে পারে, এই প্রথম থেকে বোঝা যাচ্ছে, তাই না? জি তিনি সোনালী ব্যাংকে প্যানেল আইনজীবী হিসেবে ব্যাংকের পক্ষে একটি মামলা পরিচালনা করে কি করলেন? 20 লক্ষ টাকা আদায়ের ডিক্রি লাভ করেন। আচ্ছা, ভালো, মামলায় জিতেছেন। ব্যাংক কর্তৃপক্ষ তাকে ডিক্রি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জমি ক্রয় করতে অনুরোধ করেন। কোন জমি? নালিশি সম্পত্তি, তাই না? জি নালিশি সম্পত্তি ক্রয় করতে বলছে কে? বাদীপক্ষ, সোনালী ব্যাংক। তদনুযায়ী তিনি ডিক্রির জারি নিলাম হতে তার 2 সন্তানের নামে 2টি কবলা দলিল মূলে জমি খরিদ করেন। এখন এখানে আপনাদের কনফিউশন হতে পারে কি, নিজ নামে জমি ক্রয় করা যাবে না, কিন্তু সন্তান বা আত্মীয় স্বজনের নামে কি ক্রয় করা যাবে না? তো সন্তানের নামে ক্রয় করা মানে নিজের নামে ক্রয় করা শামিল, তাই না? জি তাহলে এখানে জিজ্ঞাসিত বিষয় কি? উক্ত কর্মকাণ্ড দ্বারা একজন অ্যাডভোকেট কি, মানে অ্যাডভোকেট হিসাবে কি কোনো অসদাচরণ করেছেন? বরাদ্দকৃত নম্বর মনে করেন 5, কি করবেন? ঠিক আছে, তাহলে এখানে ঘটনা বড়, জাস্ট একটাই চাইছেন অসদাচরণ করেছে কিনা। অসদাচরণ করেছে কিনা জানার জন্য আইনটা তো আপনাকে বলতে হবে, তাই না? জি তাহলে আপনি প্রথমে সমস্যা একবারে সবকিছু বলে দিলেন, ঠিক আছে। এখানে জিজ্ঞাসিত বিষয় না বলে আপনি ইস্যু বলছেন, ইস্যু হচ্ছে অসদাচরণ করেছেন কিনা, তাই না? একটু জি মডিফাই করছেন, নিজের ভাষাটা পরিবর্তন করছেন। এরপরে আপনি প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত আলাদা না করে ব্যাখ্যা সহ সিদ্ধান্ত, আইনের বিধান সহ সিদ্ধান্ত, সিদ্ধান্ত ও ব্যাখ্যা, যুক্তি সহ সিদ্ধান্ত, তার মানে আপনি একটা পয়েন্টের মধ্যে 2 in 1 করে নিয়ে আসছেন, তাহলে আপনার একটু টাইম সেভ হবে না? জি জি তাহলে 3টা পয়েন্টে শেষ হচ্ছে, এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি। ভালো পদ্ধতি, আমি যতগুলো শেখাবো সবই ভালো পদ্ধতি। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের জন্য পেশাগত অসদাচরণ ও শিষ্টাচার বিধিমালা, যেটা ইংরেজিতে বলে দ্য ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট। আচ্ছা, এই বাংলাটা বলবো না ইংলিশটা বলবো? যে কোনো একটা বলেন, অথবা দুইটা দিলে সমস্যা নেই। কি আইনের নাম? ঠিক আছে, যে কোনো একটা অথবা দুইটা। এর দ্বিতীয় অধ্যায়ের 5 নং বিধিমতে, তাহলে দ্বিতীয়র 5-এ বলা আছে কি, ফি এর পরিবর্তে মক্কেলের নালিশি সম্পত্তি গ্রহণ করা হতে একজন আইনজীবী বিরত থাকবেন। তাহলে ফি দিবে না বলেই তো সোনালী ব্যাংক বলছে যে আপনি কিনে নেন সম্পত্তিটা, বুঝেননি? ঠিক
আলোচ্য প্রশ্নে একজন অ্যাডভোকেট হিসাবে একই রকম কাজ করে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা এর 2 অধ্যায়ের 5 নং বিধির স্পষ্ট লঙ্ঘন করতো বা করার মাধ্যমে, করতো মানে করার মাধ্যমে অসদাচরণ করেছেন। শেষ উত্তর। ঠিক আছে, জি এটা দ্বারা কি এই প্রশ্নের উত্তর এবং প্রপার ওয়ের দুইটা মেথডের যদি তুলনা করি, তাহলে এইটাই আমার কাছে বেস্ট, প্রপারের থেকে এইটাই বেস্ট। বুঝতে পেরেছেন? আচ্ছা কারণ প্রপার আচ্ছা ওয়েতে বিভিন্ন গাইডে আছে, কিন্তু এই ওয়েতে কিন্তু গাইডে নাই। তাহলে এই ওয়েতে যদি আচ্ছা লেখেন একটু ভিন্নতা আপনার লেখায় খুঁজে পাবে। তার মানে বুঝবে বাজারের কোনো গাইড পড়ে এই স্টুডেন্ট লেখেনি, কি সে নিজে বানিয়ে লিখেছে। আমার নোট এবং আমার ভিডিও থেকে যারা লিখবেন, সেটা তো বাজারে গাইড অনেক আছে, সবার লেখার ধরন একই রকম হবে। এখন 10টা খাতা একটু আলাদা হলো, যেটা আমার স্টুডেন্টের, আর 100টার মধ্যে 90টা খাতা একই রকম, তাহলে ওই 10টার প্রতি আলাদা নজর যাবে না পরীক্ষকের? জি, তারা করবে। এই কারণে নম্বর যেগুলো বেশি পাওয়া যাবে। মানে যারা জি একটু এক্সেপশন এবং সঠিকভাবে লিখবে তারা একটু বেশি নম্বর পাবে। কারণ কি মনে করবে যে তারা মনে হয় সৃজনশীল। হ্যাঁ, সৃজনশীল ভাবে লিখেছে, ধরা বাঁধা নিয়মে লেখেনি, মানে মুখস্থ বিদ্যা না, সৃজনশীল বিদ্যা। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে। 3 নম্বর মেথড, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর লেখার অ্যাডাপটিভ মেথড। অ্যাডাপ্ট করবেন মানে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। দেখেন, একটা পয়েন্টে শেষ, যথাযথ আইনানুগ পদক্ষেপ একটা পয়েন্টের মধ্যে শেষ, অ্যাডাপটিভ ওয়ে। কখন আমরা করবো এই কাজগুলো? অ্যাডাপটিভ ওয়ে কখন? যখন আপনার সময় নাই বা নম্বর কম। প্রশ্নের দেখেন বরাদ্দকৃত নম্বর কত, 3, নম্বরও কম সময়ও কম আমার, তাই শর্টে শেষ করতে হবে। ঠিক আছে, জি আপনার মক্কেল শরাফতের পক্ষে আপনি 2 লক্ষ টাকা আদায়ের জন্য কালামের বিরুদ্ধে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মানি শুট দায়ের করেছেন। তাহলে মানি শুট বা অর্থের মামলা, মাত্র 2 লক্ষ টাকার। মামলাটি বিচারাধীন অবস্থায় আপনি অবহিত হন যে, মানে জানতে পারলেন যে, কালাম চট্টগ্রামের ডবল মোরিং মৌচায় অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি বিক্রির চেষ্টা করছে। তাহলে রায়ের পূর্বে ক্রোক করতে হবে, তাই না? জি মানি শুটের ভবিষ্যৎ ডিক্রি কার্যকর নিশ্চিত করার জন্য আপনি আইন অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন? এমসিকিউ প্রশ্ন এসেছিল না আপনাদের 12 জনে, সেমটা। জি স্যার জি তাহলে এখানে আমরা জাস্ট ওই ঘটনা বিচার্য বিষয়, এত সময় আমার নাই, অল্প সময় আছে, অল্প নম্বর। 3 নম্বরের কি করব? বিবাদী কামাল যেন চট্টগ্রামের ডবল মোরিং মৌজে অবস্থিত তার একমাত্র সম্পত্তি 5 কাঠা জমি মানি শুটের রায় ঘোষণার পূর্বে বিক্রি করতে না পারে বা বিক্রয় করতে না পারে, সে জন্য আমি দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর আদেশ 38 বিধি, এখানে বিধি আপনারা 5 দিবেন, ঠিক আছে? বিধি 5 দিবেন, 6 না। এখানে বিধি 5 দিবেন। 5-এর বিধান মোতাবেক মানি শুটের রায় ঘোষণার পূর্বে ক্রোকের প্রার্থনায় চট্টগ্রামের বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালতে দরখাস্ত দাখিল করব। করব কেন বলছি? কারণ এখানে আপনি কি করবেন, কি পদক্ষেপ গ্রহণ করবেন, আপনাকে জিজ্ঞাসা করছে ডিরেক্ট। ডিরেক্ট জিজ্ঞাসা করছে, তাই আমি ডিরেক্ট বলছি করব। এটি হবে আমার মক্কেলের পক্ষে একজন আইনজীবী হিসেবে আমার যথাযথ আইনানুগ পদক্ষেপ। শেষ। আচ্ছা, এই যে প্রশ্নের উত্তর লিখে আপনার মন ভরলো না, পুরো প্রশ্নের উত্তর শেষ হলো না? জি স্যার, শেষ হয়েছে স্যার। তার মানে যে এই প্রশ্নের উত্তর লিখে আপনার মন ভরে যাবে, তার মানে লেখা কমপ্লিট হয়ে গেছে, আর বাকি নাই কোনো কিছু, এইভাবেও লেখা সম্ভব। ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে হ্যাস্টি মেথড। আচ্ছা, অ্যাডাপটিভ মেথড এবং হ্যাস্টি মেথডের পার্থক্য কি? হ্যাস্টি মেথডে দেখেন কোনো পয়েন্টই দেওয়া নাই, কারণ কি পয়েন্ট দিব এটা ভাবার জন্য আমার কয়েক সেকেন্ড সময় নষ্ট হবে। পয়েন্টই দিলাম না, লেখা শুরু করে দিলাম। বুঝতে পারলেন? জি 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 স্যার। এখন রিভিশনের সময় যে আপনি এই হ্যাস্টি ওয়েটাকে উপর একটা পয়েন্ট যুক্ত করে দিয়ে কি করতে পারেন, অ্যাডাপটিভ ওয়েটা কনভার্ট করে ফেলতে পারেন। সম্ভব না? জি মানে লেখার সময় আপনি পয়েন্ট দিলেন না, কিন্তু পরে রিভিশন করতে গিয়ে মনে হলো যে উপর একটা পয়েন্ট দিয়ে দিই, ব্যাখ্যা সহ সিদ্ধান্ত। শেষ। একটা তার হেস্টি থেকে আপনার কোথায় চলে গেল অ্যাডাপটিভ। হেস্টি মানে কি? তাড়াহুড়া করে লেখা, সময় নাই, 2 মিনিট সময় আছে, 3 নম্বরের প্রশ্ন, আমার 6 মিনিট বরাদ্দ নাই, আমাকে 2 মিনিটে কাজ শেষ করতে হবে, তাহলে খুব দ্রুতভাবে লিখতে হবে। খুনের চার্জে এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয়। তার মানে খুনের মামলা, মার্ডার কেস ছিল,
এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতায় কোনো চার্জ ছিল না, কিন্তু মামলার তদন্ত প্রকাশ পায় যে খুনের সময় দস্যুতা করেছিল। তাহলে খুনের মামলা এক জিনিস, দস্যুতার মামলা আরেক জিনিস। খুন হচ্ছে 16তম অধ্যায়ের দেহের বিরুদ্ধে অপরাধ, আর দস্যুতা হচ্ছে 17তম অধ্যায়ের সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। সম্পত্তির বিরুদ্ধে জি। তাহলে ভিন্ন অধ্যায়ের অন্তর্ভুক্ত, ভিন্ন সংজ্ঞার অন্তর্ভুক্ত, ভিন্ন প্রকৃতির অপরাধ দুইটা, তাই না? পরবর্তীতে কয়ের বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কিনা, কারণ সহ উত্তর দিন। আচ্ছা, তাহলে আমরা এখানে 403 এখানে কাজ করবে না, তার মানে আবার বিচার করা যাবে। সেক্ষেত্রে 403 বলবে যে ঠিক আছে, আমি পারমিশন দিলাম, ওকে, আবার জি বিচার করা যাবে, দোবারা দোষ, সমস্যা হবে না। খুনের চার্জে এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হলেও, দেখেন হ্যাস্টি তো লিখলেও আমি কি করছি, হলে ছিল আর এখানে হলেও, তা দেওয়া হয়। দেখেন খুনের চার্জে এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হয় বলে এখানে দাড়ি ছিল, তো আমি দাড়ি জি দিচ্ছি না কেন, কারণ আমি একই সেন্টেন্স, লম্বা সেন্টেন্স করে এক সেন্টেন্সের মধ্যে উত্তর মোটামুটি ক্লিয়ার করে ফেলবো, তাই হলেও দিয়ে কমা দিচ্ছি। মামলা তদন্তে খুনের সময় দস্যুতা করেছিল মর্মে প্রকাশ পাওয়াই, এখানেও কমা দিচ্ছি। পরবর্তীতে এর বিরুদ্ধে দস্যুতায় চার্জ জানাও বিচার করা যাবে। তার মানে আমি আগে উত্তর লিখে দিলাম, এবার আমি কি করব, ব্যাখ্যাটা পরে দেব, আইনের ব্যাখ্যা বা প্রাসঙ্গিক আইন। কারণ খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ, যেটা একটু আগে আমি মুখে বলে দিলাম। ফলে এই ক্ষেত্রে সিআরপিসির 403 ধারার বিধান মতে দোবারা সাজা মতবাদটি প্রযোজ্য হবে না। দোবারা সাজার উদাহরণ কিন্তু এই উদাহরণটা আছেই, তাই না? জি আছে স্যার। তাহলে আমরা কি শিখছি, প্রশ্ন কিভাবে ব্রেকডাউন করব, প্রবলেমেটিক প্রশ্ন, এবং কিভাবে প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করব। চারটা আমি পদ্ধতি শেখালাম, যে কোনো একটা পদ্ধতি আপনার পরীক্ষার হলের পরিস্থিতি বিবেচনায় আপনি করবেন। আমার এই নোটে অনেক প্রবলেমেটিক প্রশ্ন আছে, 202টা আছে, মানে 200 প্লাস, 200 প্লাস। সেগুলোর অনেকগুলোতে হ্যাস্টি ওয়েতে আমি উত্তর দিয়ে দিয়েছি। এখন হ্যাস্টি ওয়েতে উত্তর আছে, প্রশ্ন বাস্তবে আমি ক্লাস টেস্টের সময় 5 নম্বরের দিয়েছি। আপনার সময়ও অঢেল আছে, আপনি হ্যাস্টি ওয়েতে কেন লিখবেন? আমি আমার নোটে হ্যাস্টি ওয়েতে লিখেছি, আপনি সেটাকে কনভার্ট করে কোথায় চলে যান, প্রপার ওয়েতে চলে যান, কাস্টমাইজ ওয়েতে চলে যান, অথবা অ্যাডাপ্টিভ ওয়েতে চলে যান। ঠিক আছে, একটু ডেভেলপ জি করেন, একটু বেটার করেন। মানে যা দিলাম তাই খেয়ে নিলে হবে না। কি করেন, আহ, আপুরা বলতে পারবেন, হ্যাঁ আপুদের, নীল আপু একটু হাত উত্তোলন করবেন, নীল আপু। মানে নিজেরা অন্তত একটু সালাদটাও বানিয়ে নেবো আর কি। হ্যাঁ, নীল আপুর উদাহরণ দিচ্ছি। জি স্যার। নীলাম্পুর, নীলাম্পুর চটপটি বা ফুচকা পছন্দ? না স্যার, আচ্ছা, সরি। আচ্ছা, তাহলে তো কি করবো নি, আচ্ছা তাহলে দেন স্যার, সমস্যা নাই। মানুষকে তো আমার খেতে হালিম দেখেছেন পছন্দ নাকি? স্যার, হালিম পছন্দ, হালিম আচ্ছা, পছন্দ, তাহলে সরি। হালিম দিয়ে উদাহরণ দিই। আচ্ছা, জি হালিম স্যার। আপনাকে দিল, হ্যাঁ, জি স্যার। হালিমের উপরে আপনার কিছু কি দিল, ওই শশা, যে, শশা সালাদ দিল, একটা লেবু দিয়ে হ্যাঁ দিল হ্যাঁ। সাইডে, হ্যাঁ, একটা লেবুর টুকরা সাইডে দিয়ে দিল, এবং কিছু পেঁয়াজ ভাজা, যেটাকে বেরেস্তা বলে, তাই না? জি স্যার। তাহলে আপনাদের শেখানোর জন্য কত নলেজ রাখা লাগছে আমার। উম, আমার স্যার knowledge- আপনার স্যার আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্যার পাশ করছেন না স্যার? আমার রাজশাহী ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি, এবং স্যার, এলএলবি অনার্স হচ্ছে ইউআইটিএস থেকে, না মানে না, স্যার আমি একটু বলি স্যার, রাজশাহী ইউনিভার্সিটিতে যে আপনাদের ওখানে পেশোয়ারি হালিম বেচে, বুঝছেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, স্যার ওইটা তো অনেক মজা স্যার, রাজশাহীতে 2-3 বার স্যার এই হালিমই খাইছি, আচ্ছা, এত আচ্ছা, মজা লাগছে স্যার। তো স্যার আপনি এটা একটা উদাহরণ দিতে পারেন স্যার, আপনাদের আচ্ছা, ওখানে স্যার গরুর মাংস অনেক মজা স্যার। আচ্ছা, আচ্ছা, তারপরে স্যার কি বলবো, আমি তো নোয়াহাটা এইসব জায়গায় স্যার অনেক মজা, অনেক মজা স্যার। আচ্ছা, ধন্যবাদ। আসবেন, থ্যাংক ইউ স্যার। আসবেন, স্যার বেড়াতে আমি আসবেন। এই কিছুদিন আগে আসছিলাম, আমরা মানে এখানে ঘুরে গেছি স্যার, এর জন্য আচ্ছা, বলতেছি স্যার, এই খাবারগুলো খাইছি, অনেক মজা লাগছে স্যার, ঠিক আছে, অনেক সুন্দর আপনাদের শহর স্যার। এই তো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তা আসবেন, ওয়েলকাম স্যার। লাইসেন্স হোক, আসবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, দোয়া একেবারে করেন স্যার। পুরো পুরো ব্যাটালিয়ন সাথে নিয়ে চলে আসবেন, আড্ডা দেওয়া হবে। ঠিক আছে, দাওয়াত রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, জি স্যার। ঠিক আছে, তো যেটা বলছিলাম, যে এই যে বেরেস্তা দিয়ে দিল, সালাদ দিয়ে দিল, লেবু দিয়ে দিল,
তো পরিমাণ মতো আপনি নিয়ে লেবু রস প্রয়োজন হলে নিলেন অথবা নিলেন না। তারা উপরে জি স্যার। টপিংস আকারে দিয়ে দেয়, তাই না? জি স্যার। যেমন কেকের উপরে টপিংস থাকে, এতে আপনার টপিংসটাকে কি করে নিজের মতো করে মিশিয়ে নেন না? মিক্স করে খাই, জি স্যার। তাহলে আমি কি করেছি, সুন্দর করে নোটটা দিয়ে দিছি, একটু মিক্সড করে একটু মজা করে নিতে পারবেন না? তাহলে তো টেস্টি হবে, তাই না? জি স্যার, চেষ্টা করবো। তো এই কাজটা আপনাদের করতে হবে, এটাকে বলে জি স্যার। ডেভেলপমেন্ট। আপনার স্বাদ মতো আপনি মিশিয়ে নিচ্ছেন, টক মিশিয়ে নিচ্ছেন, লবণ মিশিয়ে নিচ্ছেন, ঠিক আছে? তো জি আপনার স্যার। হাতের গতি পরীক্ষার খাতায় লেখার সময় কতটুকু সময় বাকি আছে, সেই বিষয়গুলোকে মাথায় রেখে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ওয়েতে লিখবেন। তো হ্যাস্টি ওয়ে হচ্ছে আপনার হচ্ছে নিজেকে রক্ষা করা, শেষ রক্ষা জি করবে স্যার। এই পদ্ধতিটা, যে পয়েন্ট আমার দেওয়ার দরকার নেই, কি পয়েন্ট দেব, পয়েন্টটা সুন্দর হতে হবে, এই পয়েন্ট নিয়ে ভাবতে আমার কয়েক সেকেন্ড চলে যাবে, দরকার নাই, জাস্ট টানা আমি দুইটা সেন্টেন্স লিখে দিলাম, 3 নম্বরের আমার সুন্দর উত্তর হয়ে গেল, তাতেও আমি জি নম্বর স্যার। দিব। ঠিক আছে, ওই যে কি বলে যে নাই মামার থেকে কানা মামা ভালো, না লিখার থেকে অন্তত সামান্য টাচ করে আসা ভালো, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এটাই আমি বলছি যে আপনারা একটু ডেভেলপমেন্ট করবেন, ঠিক আছে, এবং 100 নম্বরের উত্তর করার চেষ্টা করবেন। এখন আপনাদের জন্য পরামর্শ কি আমার, প্রবলেমেটিক প্রশ্নের ক্ষেত্রে এই প্যাটার্নের প্রশ্নের জন্য সাধারণত সর্বোচ্চ 5 নম্বর বরাদ্দ থাকে, তবে 2 থেকে 5 নম্বর পর্যন্ত যে কোনো নম্বর বরাদ্দ থাকতে পারে, 2, 2.5, 3, 4, 5। সেক্ষেত্রে প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর অনুযায়ী উত্তরের পরিধি কম বা বেশি করতে হবে, উত্তর বড় করব না ছোট করব। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং জিনিস বলি, যেটা আহাম্মকের মতন অনেকেই কি দেন, আমি এই আহাম্মকই বলবো, আহাম্মক বলতে ইডিওটের মতন। আচ্ছা, কেউ বলছে যে খাতা সাইজ এরকম হবে, খাতায় আপনারা 18 লাইন লিখবেন, কেউ 20 লাইন লিখবেন। কারো হাতের লেখা ছোট হতে পারে, কারো হাতের লেখা বড় হতে পারে, মানে এই শব্দগুলো, কারো মানে আবার মোটা হতে পারে। ঘন হতে পারে। তো আপনাকে কি গনে গনে 18টা লাইনে লিখতে হবে? এটা আবার কি ধরনের ভাই বিষয়? আপনি কি গুনতে পারবেন প্রতিটা পাতা লেখার পরে যে এটা আমার 18টা লাইন হলো কিনা? 18টা লাইন হওয়ার পর 19টা লাইন আমি লিখবো না, কারণ নিচে আমি 2 ইঞ্চি ফাঁকা রাখবো, তাও আমি 19 লাইন লিখবো না। আপনি 25 লাইন লিখেন, আমার সমস্যা নেই। আপনার হাতের লেখার উপর ডিপেন্ড করে আপনার 15 লাইনও হতে পারে, আপনার 25 লাইনও হতে পারে। এটা কোনো মানে কোনো টিপসই না, এটা আপনাকে বিপদে ফেলা, আরো সময় নষ্ট করা, যে আপনি সর্বোচ্চ 18 লাইন লিখবেন। এগুলো হচ্ছে বাজে টিপস। নীলাপু, আমার কথা যুক্তি আছে না? স্যার, এটা তো অবশ্যই যুক্তি আছে, আরো কিছু টিপস দেয়, যেটা হলো কি যে প্রথমে হচ্ছে ছোট আইন ধরে ধরে পড়ে যাও, তাইলে হবে। আমার কাছে স্যার, আমি আমার এই পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষাতে আমি স্যার প্রথমে বড় আইনগুলো স্যার কমপ্লিট করছি। আমি জানি না কার কিরকম থিওরি কাজ করে, তা আমি বড় আইনগুলো থেকে আমার কাছে মনে হয়েছে ছোট আইনগুলোতে গেছি তো। মানে সবাই উল্টা আসলে পথ দেখায়, এটার আসলে মানে না, হেল্প তো এখানে হয়ই না। এখানে প্রতিটা মানুষের নিজ নিজ কমফোর্ট জোন আছে, যে আইনটা আপনি ভালো বোঝেন বা পরীক্ষার হলে যে আইনটা আপনার কমন আসছে সেখানে আপনি আগে যদি ফোকাস উত্তর হইতে করেন, পারবো স্যার। ফোকাস করেন, এবার তো তাহলে স্যার মানে আপনি যখন এবার আপনি যখন 10টা প্রশ্নের উত্তর করছেন, 10টার মধ্যে 8টা পারলেন, আপনার স্ট্রেস লেভেল এমনি কমে যাবে, এবং এই ডিসিশনের কারণে আপনি পাশ করে যাবেন। আর আপনি ওই একই প্রশ্ন, একই স্টুডেন্ট, আপনি যেই জায়গায় কঠিন, আপনি 10টার মধ্যে 8টা পারছেন না, মাত্র 2টা পারলেন, স্ট্রেস লেভেল ডাবল হয়ে যাবে, আপনার ফেল করার কারণ হবে সেটা। তার মানে শুরু করবো কোথা থেকে, ফার্স্ট টাইম আপনাকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। না হলে প্রথম দিকে যদি বেশি পারছেন না, আপনার মনে হবে যে প্রশ্ন এতই কঠিন আমি পারছি না, কিন্তু হয়তো বা শেষের দিকে যেখানে আপনি টাচই সহজ হইতে করছেন না, পারে। 91, 92 থেকে 100 পর্যন্ত এই প্রশ্নগুলো খুব সো ইজি, যেটা আপনি দেখারও সময় পেলেন না, কারণ আগে স্যার আপনি সময় নষ্ট করেছেন, এরকম এবার অনেকের তো হয়। স্যার, এবার তো কারো কোনো ধারণার ভিতরেই কাজ করে নাই পরীক্ষার যারা হলে ঢুকছে। মানে অদ্ভুত স্যার প্রশ্ন। মনে হইলো স্যার আমরা মানে প্রশ্ন খুব ধরেন স্যার খুবই সহজ, অনেক কঠিনও না আবার, মানে একটা লেভেলের একটা কোয়েশ্চেন তারা দিছে, কিন্তু মানে ব্যাপারটা কিরকম, আমি আমার কথা বলতেছি, আমি যখন পরীক্ষা দিতেছি তখন মনে হচ্ছে আমি প্রথমে দেখলাম আমি সিআরপিসি দিতেছি, কোন সময় যে আমি স্যার সিপিসি তে চলে গেছি। আমি বলছি, কি রে, এটার ঘটনা কি হলো, এটা কি ডিজে শুরু হয়ে গেল নাকি? আমি আমি স্যার পরীক্ষার কোয়েশ্চেন দেখে মানে কিছুক্ষণ
প্রথম 20টা তো স্যার আমি একদম প্রথম 20টাতে আমি অনেক মানে নার্ভাস হয়ে গেছি। আমি মানে ঠিক 2 মিনিট দেখছি, দেখার পরে আমি সাথে সাথে ওটাকে স্কিপ করে পরের কোয়েশ্চেন গুলোতে যা দেখতেছি না সব পারতেছি। মানে ভয়ানক সিচুয়েশন, আল্লাহ মাফ করুক এরকম সিচুয়েশন আর আমার মানে শত্রুরও না পড়ুক স্যার। না, এটা এটা আপনাদের হয়েছে কি হঠাৎ এই ধরনের প্রশ্ন র্যান্ডম মানে শ্যাফল দেওয়া প্রশ্ন প্রথম, এর আগে তো গুচ্ছ এই আকারে প্রথম, হ্যাঁ থাকতো, স্যার, হ্যাঁ। তো কোনোদিনও মানে দেখিনি এটা স্যার। হচ্ছে অনেকটা গিনিপিগের মতো, মানে আপনারা গিনিপিগের শিকার হলেন। গিনিপিগ কি, জি সায়েন্টিস্টরা গিনিপিগের উপরে কি করে এই যে এক্সপেরিমেন্ট ইঁদুর করে, তো স্যার। আপনাদের উপরে জি স্যার। এক্সপেরিমেন্ট করা হলো। এখন এই যে যারা আল্লাহ। নেক্সট এমসিকিউ পরীক্ষা দিবে তাদের জন্য তো আমরা এই এই ধরনের প্রশ্ন পরীক্ষা নিয়ে আমি কি করব, তাদেরকে অভ্যস্ত করব, তাই না? হ্যাঁ জি স্যার, তো সব রকম একদম টেস্ট সবার উপর দিয়ে গেছে, মানে আমাদের উপর দিয়ে আর কি স্যার। আপনাদের উপর দিয়ে গেল, এরকম হয়। জি তো স্যার, সব পরিস্থিতির জন্য আপনাদেরকে রেডি থাকতে হবে, প্রিপারেট ঠিক থাকতে আছে? হবে। জি স্যার। জি স্যার। তাহলে থ্যাংক ইউ এই স্যার। পরিস্থিতি অনুসারে পরিধি কম বা বেশি করতে হবে, বিভিন্ন যে 4টা পদ্ধতি শিখালাম, ছোট অল্প করে লিখবো না বেশি করে লিখবো। তবে পরীক্ষার দিনে প্রচন্ড মানসিক চাপ, হাতে কতটুকু সময় অবশিষ্ট আছে, আপনার হাতের লেখার গতি কেমন, দ্রুত লেখেন না ধীরে লেখেন, এবং প্রদত্ত প্রশ্নের বিষয়ে আপনার কতটা জ্ঞানের গভীরতা আছে, মানে কতটুকু লিখতে পারবেন। আপনার হাতের লেখা ফাস্ট, কিন্তু আপনি লিখতে পারবেন না, মানে এটা সম্পর্কে আপনি 2 লাইনও লিখতে পারবেন না, তাহলে তো হাতের লেখা ফাস্ট হয়ে লাভ নাই, কারণ তো ভেতরে থাকতে হবে জ্ঞান। হ্যাঁ, রাশিদা আপু বলেন। স্যার, এই যে বিষয়গুলা যে বিভিন্ন ধরনের বিভিন্ন যে অভিমত গুলো দিচ্ছে, খাতার এইটুকু লিখতে হবে, আহ, অক্ষরটা এতটুকু হবে, এগুলি স্যার আমাদের আরো বিভ্রান্ত হচ্ছে, মানে আতঙ্কটা আমাদের আরো বাড়ছে। একে তো স্যার প্রশ্নের প্যাটার্ন সমস্ত কিছু মিলিয়ে নিজেই খুব খারাপ অবস্থার মধ্যে আছি। তার মধ্যে এক লাইনে আপনাকে 14 লাইন লিখতে হবে, 18 লাইন লিখতে হবে, এই বিষয়গুলা। অদ্ভুত টিপস। তারপরে খাতার, জি স্যার, এগুলা নিয়ে মানে আতঙ্ক। তারপরে এইবার যে এমসিকিউটা পরীক্ষা হলো, সেম ভাবে নীল আপু যেরকম বলে গেল, কেউ বলছে না যে প্রশ্নটা আসলে কঠিন হয়েছে, সবার মত একই, খুব সহজ। মানে হয়তো তারা পার হয়ে গেছে এই জন্য মনে করছে, মনে হচ্ছে যে আমরা খুবই সহজ প্রশ্ন দিছে আর এটা 20 মিনিটে কাভার দেওয়া পসিবল। 7টা আমার পড়েছিল খ, প্রথমে দিলাম হলো সিআরপিসি, তারপর সিপিসি, সাক্ষ্য, এরকম করে 7টা। এই যে এই 7টা আইন একটা থেকে আরেকটা টানা হেঁচড়া করে ব্রেনটাকে নিয়ে আমাদের টানা হেঁচড়া করলো, এই বিষয়ে স্যার কেউ কোনো কথা বলেনি। এখানে এবং না, ভবিষ্যতে এই আ- রিটেন পরীক্ষায় আমার যেটা মনে হচ্ছে এর চেয়ে বেশি কিছু করবে। আমি আপুর সাথে এখন একমত স্যার। এখন রিটেন পরীক্ষা আমারও আমি এরকম মনে হচ্ছে স্যার, রিটেন কি যে পরীক্ষায় মনে পরীক্ষা করেন দিব স্যার। আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি, 1 নম্বরে আসবে সিপিসি। এখন রিটেন পরীক্ষায় 1 নম্বরে যদি সিপিসি না দিয়ে 1 নম্বরে যদি পেনাল কোড দিয়ে দেয়, হ্যাঁ স্যার। জি এখানে স্যার। সিলেবাসের তো বাইরে যাওয়ার সুযোগ নেই, 13টাই তো প্রশ্ন হবে, 7টা লিখতে হবে, জি স্যার। জি এটা তো স্যার। ঠিক থাকবে, তাই না? কিন্তু জি যদি এর মধ্যে আবার র্যান্ডম করে দেয়, তবে হ্যাঁ, ওই পেনাল করে 2টা প্রশ্নতে পাশাপাশি থাকবে, এটা ঠিক থাকবে, তাই না? হ্যাঁ স্যার, ওটা এখন ঠিক স্যার। এখন মোট কথা যেটাই করুক না কেন সবার জন্য তো একই একই প্রশ্ন, সেট করতে আর ভিন্ন নাই। হুম। তো দেখা যাক। স্যার আমার খুব প্রবলেম ফেস করতেছি কি স্যার, আমার আমার হাতের লেখা স্যার ডে বাই ডে মানে স্লো হয়ে যাচ্ছে। মানে আমি এটা কি মানে কি করলে স্যার এটা অনেক বেশি স্পিড বাড়বে, স্যার, আমি 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 জানি আপনার না। সাথে শেয়ারও করেছিলাম স্যার এই বিষয়টা নিয়ে। আমি স্যার কি আচ্ছা, প্রতিদিন করবো স্যার, 4 প্রতিদিন থেকে হাতের 5 লেখা, ঘন্টা কিভাবে লিখবো লিখছি। স্যার? হাতের লেখা স্লো আপনার, না, আমার সবচেয়ে পছন্দের কলম হচ্ছে ম্যাটাডর অল টাইম, ঠিক আছে? স্যার আপনি এটাই ইউজ কয়েক করছি। কয়েক স্যার ধরনের আমি কলম ম্যাটার, আপনি নেন, ঠিক হ্যাঁ আছে? কয়েক ধরনের কলম নেন, আপনার হাতের সাথে গ্রিপ কোনটা ভালো করছে, এক। জি স্যার। দুই হচ্ছে এই যে কলমের পেছনে যে কি থাকে, ক্যাপ থাকে না, জি স্যার। হুম। আপনি লেখার সময় অনেকে কি করে, এই যে ক্যাপটা খুলে আমরা কি দিয়ে দিই, পিছনে দিয়ে দিই না? জি স্যার। পিছনে দেবেন না, ক্যাপটা খুলে সাইডে রাখবেন। ক্যাপটা উপরে দিলে একটু সামান্য 1 গ্রাম হলেও ওয়েট বাড়বে, তাহলে ও ওয়েটটা ওয়াও। কমে যাবে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? এটাও কিন্তু আমি সাইন্টিফিক বিষয় এটা। ক্যাপটা খুলে আপনি লিখেন, ওকে। দেখবেন আপনার ভালো। এটা কালকে মানে আজকে ক্লাস শেষে ট্রাই করতে পারেন 1 পাতা লিখে, জি দেখবেন আপনার স্যার। জি সামান্য হলেও ফাস্ট লিখবেন। ক্যাপ থাকলে আপনার লেখার ব্যালেন্স কমে যায়।
স্যার এভাবে মাথায় আছে, হাতে লেখার চেষ্টা করতেছি কিন্তু স্যার হচ্ছে না, এরকম ঘটনা হয়েছে স্যার। আপনার পরীক্ষার সময় স্যার এই ঘটনা আমি করে ফেলছি। লাস্টে আমি মানে আমার হাত চলতেছে না, আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি এইটার এইরকম অবস্থা আপনার পরীক্ষার সময় হলে ফাইনাল পরীক্ষার সময় এর কি করবো স্যার? আমি তো মানে হয় আর পারতেছি না না, কিন্তু প্রচুর লিখতে মানে পারতেছি না। এখানে নর্মাল আমি যেহেতু নর্মাল অনেক বানানগুলি পরীক্ষা স্যার নেব, ভুল হ্যাঁ, হচ্ছে। আমি জি যেহেতু স্যার। আমি যেহেতু অনেক পরীক্ষা নিব, অতএব জি এগুলো স্যার। সব ঠিক হয়ে যাবে। ওই যে গাইতে গাইতে ইনশাল্লাহ গায়েন ইনশাল্লাহ। হয়ে যায় না, তো আমি হুম, গান পারি না, তাই আচ্ছা, আমার গান গাইতে ভয় লাগে। তো তাকে আরো বেশি গান গাইতে হবে, তাহলে গানটা ভালো গাইতে পারবে, তাই না? জি স্যার। তার মানে প্র্যাকটিস করতে মেক্স হবে ইউ স্যার, জি। পারফেক্ট। আপনার প্র্যাকটিসের বিকল্প নাই, লিখতে হবে বেশি, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা অগ্রসর হই। তো স্যার জি আমার স্যার। আপনার আরেকটা প্রশ্ন ছিল। বলেন। আরেকটা প্রশ্ন, আর এখন তো মানে লিখতে হবে প্রচুর এবং করে যাচ্ছি। তো প্রবলেমটা হচ্ছে যে আবার কি মেন বই ধরে ধরে ওগুলা কি রিডিং পড়তেও হবে, মানে রিভিশনটা কি দিতে হবে কিনা, সেক্ষেত্রে তার সময়টা পাচ্ছি না, হচ্ছে না। আমি আমি এই ক্লাস শেষে রুটিন দিয়ে দেব। আমার যে কমপ্লিট ব্যাচ, সে ব্যাচেরও ক্লাস শুরু হবে। ঠিক আছে, কালকে কমপ্লিট ব্যাচের ক্লাস হবে। কমপ্লিট ব্যাচের ক্লাস এবং ফাইনাল টাচ ব্যাচের ক্লাস একই দিনে হয়তো বা আমি নিতে পারি। দেখা যাচ্ছে যে আগে এই ব্যাচে নিলাম, পরে ওই ব্যাচের একই দিনে। বুঝতে পেরেছেন কিভাবে আমি জি চিন্তা করছি? অথবা একদিন কমপ্লিট ব্যাচ, পরের দিন ফাইনাল টাচ ব্যাচ, এইভাবে দুইটা ব্যাচেই আমি নিয়ে যাব। সেক্ষেত্রে আমার বড় প্রশ্ন, বর্ণনামূলক পার্থক্য, ওইগুলো ওগুলো রিভিশন দেওয়া শুরু করব। বুঝতে পেরেছেন? আপনাদের জন্য যেটা বলা হয় সেটাই আমি করব। আমাকে গবেষণা করতে দেন, আমি জাস্ট যেগুলো দিব সেটাকে আপনি গ্রহণ করেন। বেশি ভেবে নিজের সময় নষ্ট করবেন না, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার কমপ্লিট কোর্স ওই যে যেগুলা বাকি ছিল সেই ক্লাস যা শুরু করবেন আগামীকাল থেকে কি? হ্যাঁ, আগামীকাল থেকে, হ্যাঁ। আপনি মনে হয় বলেছিলেন সিপিসি থেকে শুরু করতে, তাই নয় কি? জি স্যার। আচ্ছা, স্যার বড় আইন একটু আগে শুরু করবেন। হ্যাঁ, একটু মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে? আবার স্মরণ করে দিবেন হোয়াটসঅ্যাপে। আমি রুটিন তৈরি করব ক্লাস শেষে। ঠিক আছে স্যার। হ্যাঁ, স্যার জি স্যার, বড় আইন থেকেই স্যার স্টার্ট করেন স্যার। হ্যাঁ, মেসেজ মেসেজ অনেকে। দিয়ে দিবেন। মেসেজ দেন জি আপনার। স্যার। আপনি কোন সিকোয়েন্স পছন্দ করবেন আমাকে মেসেজ দিয়ে দেন, 7টা লাইনের স্যার এই সেই যে আপু সিকোয়েন্স। বলছে সিপিসি, আমার কোনো সমস্যা নাই। সিপিসি, সিআরপিসি, হুম হুম, পেনাল কোড, এই তিনটা থেকে যেখান থেকে স্যার শুরু করতে চান। ঠিক আমার আছে। কাছে মনে হইলো যে যেহেতু একটুখানি সময় আমাদের হাতে আছে স্যার, এখানেও আমাদের একটা হেল্প হইতে পারে ঠিক আছে, সবার একটু জন্য আর কি। একটু মেসেজ করে দেন আপনার পছন্দের সিকোয়েন্স। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে আপনার হাতের গতি, আপনি যে প্রশ্নটা দিয়েছে সেই প্রশ্নে আপনার কতটুকু জ্ঞানের গভীরতা আছে, ওই বিষয়ে কতটুকু আইন আপনি জানেন। না জানলে তো লিখতেই পারবেন না, জানলে তো লিখবেন, বেশি জানলে বেশি লিখবেন। মনে করেন সংজ্ঞা জানলেন কিন্তু সাজা কত সেটা ভুলে গেছেন, তাহলে তো সাজা লিখতে পারবেন না। আপনি বানিয়ে লিখলে তো সুযোগ নাই, ভুল হলে তো নম্বর আরো হিতে বিপরীত হবে। তাহলে সবকিছুর উপর নির্ভর করে ভেবেচিন্তে আলোচ্য 4টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে আপনি উত্তর লিখবেন তার তাৎক্ষণিকভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে যেমন অবস্থা আপনাকে তেমন ব্যবস্থা গ্রহণ করে লিখতে হবে। ঠিক আছে?